যে ঘটনাটা ঘটতে পারত ২১ বছর আগে সেটা শেষ পর্যন্ত এসে ঘটল ২০২৪-এ। বাংলাদেশ টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারাতে পারত মুলতানে, কিন্তু সেটা গিয়ে ঠেকল রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ সিরিজের লিড নিয়েছে ১০ উইকেটের জয়ে। এবং এই যে জুলাই আগস্ট আমরা যে সময়টা পার করছিলাম বাংলাদেশে, সেটা সবার জন্য ভুলে যাওয়ার মতো একটা সময়। আপনি যদি ছাত্র আন্দোলনের কথা বলেন, সরকার পরিবর্তনের কথা বলেন, পতনের কথা বলেন, আগের সরকারের পতন হয়েছে, নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তার মধ্যে বন্যা এসেছে, চারিদিকে ছিল শুধুই খারাপ খবর। এরকম একটা সময় শেষ পর্যন্ত ক্রিকেট দলের মাধ্যমে একটা দারুণ খবর এলো। সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচটা যখন আমরা কাটাছেড়া করব, তখন প্রথম যে বিষয়টা বের হবে সেটা হচ্ছে টস। বাংলাদেশ টস জেতার মাধ্যমে একটা দারুণ অ্যাডভান্টেজে চলে গিয়েছিল, কারণ চারিদিক মিলিয়ে যে একটা আবহ তৈরি হয়েছিল যে উইকেটটা হবে পেসার ফ্রেন্ডলি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটাররা এখানে ভালো করতে পারে। পাকিস্তান কিন্তু তাদের কোনো স্পিনার খেলায়নি, অল পেস অ্যাটাক নিয়ে তারা নেমেছিল এবং সেখানে বাংলাদেশ টস জিতে যখন ফিল্ডিং নিল, আর্লি আঘাত হানার ফলে পাকিস্তান একটু ব্যাকফুটে গেল এবং শেষ পর্যন্ত তারা সেটা রিকভার করলো ঠিকই, কিন্তু একটা বোকামি তারা করেই ফেললো। সেই বোকামিটা হচ্ছে ৪৪৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়া, এবং তাদের হাতে কিন্তু তখনও ৪ উইকেট বাকি, ৬ উইকেট পড়েছিল মাত্র। এখন ইনিংস ডিক্লেয়ারের কথা যখন আপনি ভাববেন টেস্ট ম্যাচে, সেটা কিন্তু নর্মালি ৫০০ রানের উপরে গিয়ে সবাই করার চেষ্টা করে, কিন্তু এখানে পাকিস্তান ৪৪৮ রানে করে ফেললো। এবং সেটা থেকে বোঝা যায় যে তারা একটু হলেও আন্ডার এস্টিমেট করেছিল বাংলাদেশকে, যে এই রানটাই হয়তো এই উইকেটে যথেষ্ট, বাংলাদেশেরকে দ্রুত অল আউট করে একটা লিড নেবে এবং তারপরে তার হিসাবটা মিলিয়ে ফেলবে। হিসাব মানে জয়ের হিসাব। আজকে কিন্তু পুরো উল্টে গেছে চিত্র। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ যখন সেটার জবাব দিল, সেখানে বাংলাদেশ তাদের ইনিংসে নিয়ে গেল ৫৬৫ রানে। ওই যে ১২০ ছাড়ানো যে লিড, সেই লিডটাই কিন্তু শেষ পর্যন্ত একটা বড় পার্থক্য গড়ে দিল। এবং ফাইনালি যখন রেজাল্ট শিট আমরা দেখছি 10 উইকেটের জয়, যেটা বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইন, সেখানে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং কলাপস করলো, ১৪৬ রানে তারা অল আউট হয়েছে। এবং এখানে ইন্টারেস্টিং দিক হচ্ছে, টেস্ট ম্যাচে একটা কথা বলা হয় যে যাই ঘটুক না কেন টেস্টের চতুর্থ পঞ্চম দিন এরকম জায়গায় যে উইকেটে কিন্তু একটু ফাটল হয়, স্পিনাররা একটা সুবিধা পায়। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বাংলাদেশ একটা ব্রিলিয়ান্ট 11 ডিসাইড করেছিল, যেখানে সাকিব আল হাসান তো বাংলাদেশে খেলবেনই, স্বাভাবিক, তিনি ব্যাটিং বোলিং দুই বিভাগেই কাজ করবেন, কিন্তু বাংলাদেশ কিন্তু মিরাজকেও সঙ্গে রেখেছিল এবং যে কারণে 3 পেসার খেলেছে। শেষ পর্যন্ত এই পঞ্চম দিনে এসে সেই সাকিব এবং মিরাজের জুটি, সেই জুটিটাই অবিশ্বাস্য পারফর্ম করলো। এই দিনে 9 উইকেট বাকি ছিল পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে, তার মধ্যে 7টাই কিন্তু এই দুজন নিয়েছেন। মিরাজ নিয়েছেন 4টা এবং সাকিব 3টা। এবং যখন লিড হয় মাত্র 30 রান, তখন তো সেখানে আর জয় নিয়ে কোনো শঙ্কাই থাকে না এবং বাংলাদেশ দাপুটে সেই 10 উইকেটের জয় দিয়ে পাকিস্তানকে একটা বড় সড়ো চোখ রাঙানিয়ে দিল। কারণ এই সিরিজে বাংলাদেশের কিন্তু আর হারার কোনো চান্স নেই, কারণ টেস্ট সিরিজটা 2 ম্যাচের। এখন বাংলাদেশ এই ভেন্যুতেই যখন দ্বিতীয় ম্যাচ খেলবে, সেক্ষেত্রে পাকিস্তান হয়তো এই যে ধরনের উইকেটে খেলেছে সেই উইকেটটা একটু বদলে দেওয়ার চেষ্টা করতে পারে। সেটা এই কারণে যে বাংলাদেশের ব্যাটিং স্ট্রেংথটা তো দেখাই গেছে, ফলে তাদেরকে যদি কাবু করতে হয় তাহলে পেস বোলিং দিয়েও করতে হবে। এখন সেখানেও একটা বড় প্রশ্ন, আপনি যদি এই ম্যাচে যদি বাংলাদেশের পেসারদের দিকে দেখেন, অসাধারণ একটা ফাইন্ডিংস হচ্ছে নাহিদ রানা। আজকে তার বোলিং দেখছিলাম, 148 147 এরকম কিলোমিটার বেগে তিনি বল করছেন, যেটা বাংলাদেশের বোলারদের মধ্যে খুব রেয়ার, পাওয়া যায় না। তার পাশাপাশি শরীফুল তো ইনফর্ম, এই দিনেও কিন্তু বাবর আজমকে তিনি 0 রানে ফেরাতে পারতেন। ওই সময় একটা সবার মনে কু ডাক দিচ্ছিল যে বাবর আজমকে যদি আপনি 0 রানে একটা চান্স দেন, তিনি হয়তো বিষয়টাকে এমনভাবে প্রতিশোধটা নেবেন যেখানে বাংলাদেশ হয়তো আর ম্যাচ থেকে ছিটকে যাওয়া মানে কি ড্রই হয়ে বানিয়ে ফেলতে পারতেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। শরীফুল ফর্মে আছেন। তার পাশাপাশি আমরা যে পেস বোলিং ডিপার্টমেন্টের যে বলটা আমরা দেখেছি এই ম্যাচে, সেটা কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক। এবং বাংলাদেশের 11 পরিবর্তনের খুব কোনো কারণ নেই। একটা প্রশ্ন খালি বাংলাদেশের বোর্ড সভাপতি একদিন আগে তুলেছিলেন যে সাকিব এই ম্যাচ পরে তার ভাগ্য নির্ধারণ হবে, দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো হবে কিনা, কারণ ভাবমূর্তির একটা ব্যাপার আছে, হত্যা মামলার আসামি হয়ে গেছেন। কিন্তু হত্যা মামলার আসামি সেই চাপ নিয়েও কিন্তু পঞ্চম দিনে দারুণ বল করেছেন। এবং যেহেতু এই মামলাটা চার্জশিটে যায়নি বা এখনও তদন্ত শুরু হয়নি, ফলে আমার মনে হয় যে এই জিনিসটা হয়তো একটা পলিটিক্যাল ইস্যু। সেখানে সাকিব আল হাসান
সেকেন্ড টেস্ট অবশ্যই খেলতে পারেন, খেলা উচিত, নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেরকমটাই ভাববে বলে আমি মনে করি। কারণ এখানে ভাবমূর্তি বলে যে বিষয়টা বলা হয় সেটা হল সাকিব সমালোচিত, তাই তিনি মাঠে যেমন পারফর্ম করেন তার অনেক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি পারফর্মার বিচার করে তাকে নেই, সেই কারণেই তো তাকে পাকিস্তানে নেওয়া হয়েছে। কিন্তু যদি ওই বিষয়গুলোকে, তার যে সমালোচিত পার্টটাকে যদি প্রায়োরিটি দেই, তাহলে তো তাকে সিরিজেই নেওয়ার কথা না। ফলে এই সব কিছু বিবেচনা করা একটা বিষয় আছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সামনে এখন পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে সিরিজ হারানোর সুবর্ণ এক সুযোগ।